অনেক দিন পর মনে হচ্ছে মোবাইলের সামনে আসলাম। হ্যাঁ, তোমরা একটা লাস্ট ভিডিও মনে হয় পেয়েছো 27 তারিখ, 27 তারিখ না, মনে হয় 28 তারিখ পেয়েছো। সেটাও ভিডিও করার মতন ভিডিও আমি করিনি সেদিনকে। সেদিন হঠাৎ করে আমার বার্থডেতে আমার ছেলে যতটুকু সারপ্রাইজ দিয়েছিল, হঠাৎ করে এসে পড়ে অফিস থেকে, সেইটুকুনি আমি ভিডিও ক্যাপচার করেছিলাম আর সেটাই তোমাদেরকে পোস্ট করেছি। তাছাড়া উইকলি চ্যালেঞ্জে আজকে যেগুলো এসছে আমার লিস্টে, এই সপ্তাহে মাত্র 3টে ভিডিও দিয়েছিলাম, 2টো ভিডিও দিয়েছিলাম, একটা শর্টস দিয়েছিলাম। শর্টসটাও অবশ্য সেই আমার জন্মদিন হিসাবেই আমি শর্টসটা দিয়েছিলাম, কারণ সেরকমভাবে ভিডিও আমি মোটামুটি 2 মাস তো প্রায় হয়েই গেল। আমি সপ্তাহে যে প্রত্যেক দিন যে ভিডিওটা দিয়ে ডেলি ব্লগ করতাম, সেটা অনেক দিন থেকেই আমার বন্ধই ছিল। প্রায় সপ্তাহে একটা কি দুটো এরকম করে ভিডিও দিচ্ছিলাম, কারণ ভিডিও করার মতন পরিস্থিতি আমার একদম ছিল না যে আমি হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করি। কিন্তু হ্যাঁ, যখন আবার দেখছি রিচটা ডাউন হয়ে যাচ্ছে, যেখানে আমার 350, 3,500, 4,000, যেখানে আমি দেখছি মান্থলি 28 দিনের যে ভিউয়ার্স হচ্ছে সেটা কমে যাচ্ছে, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আর বেশ কিছু মানে মোটামুটি গত মাসে 27 তারিখের পর অনেক সাবস্ক্রাইবার বেড়েছে। 280 সাবস্ক্রাইব মানে নভেম্বরের 27-এ ছিল, এখন যেটা হয়েছে প্রায় 345 না 344। তো তখন মনটা খুব খারাপ লাগছিল। অনেকেই বলছো ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন দিচ্ছ না, কারণ আমি ভিডিওতে সবসময় তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ, আমি ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড একটা টেনশনের মধ্যে দিন কাটছে। তোমাদেরকে এক এক সময় দেখিয়েছি আমি কলেজে যাচ্ছি, কখনো বলেছি আমার ছেলে কলকাতায় গেছে, মানে সাংঘাতিক, মানে বলতে পারো 5 মাসের লড়াইয়ের শেষ হয়েছে প্রায় 1 সপ্তাহ আগেই শেষ হয়েছে। কিন্তু তবুও আমি ভিডিওটা করিনি। আমি একটা সপ্তাহ দেখে নিলাম, দেখে তারপরেই তোমাদের সামনে আমি সমস্ত কিছু, হ্যাঁ তোমাদের আমি বলেছিলাম যে হ্যাঁ আমি সমস্তটাই তোমাদের কাছে বলবো, কারণ তোমরা আমার একটা পরিবার, এত এত লোক আমাকে দেখছো, তখন নিশ্চয়ই তোমাদেরও অধিকার রয়েছে বা জানাবার, আমারও জানাবার ইয়ে রয়েছে যে তোমাদেরকে আমি জানাবো। হ্যাঁ, তোমরা এটাও জানো যে আমার হাজব্যান্ড গত ফেব্রুয়ারি মাসে রিটায়ার করেছে, আর আমার ছেলে ও এবেলে ঢুকেছিল, মোটামুটি 6 মাস হয়েছে। তো ও কাজ করছিল, হাজব্যান্ড রিটায়ার করার পরে এদিক ওদিক করে মোটামুটি একবার জয়েন করলো, রিটায়ার করার 1 মাসের মধ্যেই জয়েন করেছিল, সেটা 1 মাস ছিল। তারপরে ওখান থেকে যখন কাজটা হলো না, 1 মাস পর যখন বন্ধ হয়ে গেল, তখন এদিক ওদিক করে মানে চেষ্টার পর হয়তো 1-1.5 মাসের মধ্যে আর একটা কাজ জোগাড় করলো। তো যেই কাজটা জোগাড় করেছে সেই কাজটা কাজের মতো নয়। আমি কোনো কাজকেই ছোট হচ্ছি না বা কোনো আমি বলছি না যে এই পেমেন্টটা হবে না বা সেরকম কিছু নয়। কিন্তু হ্যাঁ, আমার যা পরিস্থিতি তোমরা সবটাই জানো যে আমার একটা বিশাল বড় একটা হার্টের অপারেশন হয়েছে, বিশাল বড় মানে 3বার অলরেডি হার্টের অপারেশন হয়ে গেছে। অটোমেটিক আমার পেছনে একটা বিশাল খরচ থাকে। তো সব মিলিয়ে তখন মনে হচ্ছিল যেন কি করব। তবুও আমার হাজব্যান্ড করছিল, যেহেতু ছেলে পেয়ে গেছিলো, তো মনের মধ্যে কোথাও একটা ছিল যে ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে, ছেলেও এখান থেকে হয়তো উন্নতি করবে, হাজব্যান্ডও কোথাও পাবে। হলো কি 27 তারিখ, নভেম্বরের 27 তারিখ, নভেম্বরের 15 তারিখ আমার ছেলের লাস্ট ডিউটি হলো। ডিউটি হওয়ার পরে ওকে কি ওদের প্রসেসে র্যাম ডাউন না কিছু একটা বলে বোধহয়, সেই প্রসেসে ওদের মোটামুটি নাম এসেছিল 7 জন না 8 জনের। তো তার মধ্যে অনেকেই ছেড়ে দিয়েছে। তো আমার ছেলে যেহেতু বাড়ির পরিস্থিতি এরকম, সেই জন্য ও করছিল। আর তার সাথে সাথে তোমরাও দেখেছো ও ডিপ্লোমাও করছে, তোমাদেরকে আমি বলেছি। তো হঠাৎ করে 15 তারিখে লাস্ট ডিউটি করলো, 16 তারিখ থেকে ওর 14 তারিখ লাস্ট ডিউটি করলো, 15 তারিখ থেকে ওর আবার ইন্টারভিউ শুরু হলো ওই ওয়েবলি, মানে অন্য কোনো কোম্পানিতে আর কি। সমানে ট্রেনিং শুরু হলো, মোটামুটি সেটা বোধহয় চললো 22 দিন ধরে। 22 দিন ধরে চলার পরে তখন আমরা ছেলেকে বললাম যে বাবা এটা তো ঠিক ইয়ে হচ্ছে না, প্রত্যেক দিন যাচ্ছিস, কারণ আমার একটা তেল খরচ রয়েছে, ইয়ে হচ্ছে, প্রত্যেক দিনই সকাল বিকাল দুপুর। তোমাদেরকে বললাম ছেলে চলে গেছে, অফিসে ডেকে পাঠিয়েছে। তারপরে যেহেতু ছেলে বললো, তারপর হঠাৎ করে দেখলাম তারা একটা নিজেদের ইয়ে থেকে ওকে আর কি একটা ইয়ে পাঠালো যে আপাতত 6 মাসের জন্য ওকে বসানো হলো। আর বাকি যারা ছিল তাদের মধ্যে 2 জন ছিল, বাকি তো তোমার রিজাইন দিয়ে দিয়েছিল ওরা নিজে থেকেই। সেই সময় মনে হয়েছিল যেন আমার পায়ের মানে জমিটা বোধহয় ফাঁক হয়ে গেল, আমি কি করব সেই পরিস্থিতিতে। আমাকে তোমরা দেখেছো বিয়ে বাড়িতে, হ্যাঁ হাসি মুখে আমি সেজেছি গুজেছি ভিডিও করেছি, কিন্তু ওটার বাইরে যে কি অবস্থায় গেছে সেই দিনটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, বলতে পারবো না যে আমি
একমাত্র সেই সময় জানতো শুধু হিমানিদিকে তোমরা দেখেছো, আমার হাজব্যান্ডের বন্ধুর তার মিসেস, ও জানতো পুরোটা। তখন তো আপনের সাথেও সেইভাবে কথা হচ্ছিল না, মানে তখন মানে এমন পরিস্থিতি হলো যে না খেয়ে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি। মানে ছেলে চাকরি করার অবস্থাতেও আমার সেই পরিস্থিতি গেছে, তোমাদের কাছে বলতে লজ্জা নেই। আমি অষ্টমীর দিন আমার বাড়িতে ভাত চাপাতে পারিনি, হাঁড়ি চাপেনি, এমন পরিস্থিতিতে আমি পড়েছিলাম। সেই দিনটা কিভাবে গেছে, কি করেছি সেই দিনটা। হ্যাঁ, তখন ছেলে এবেলে কাজ করতো, ছেলে গেছে, ছেলের মুখে হাসিটা যেন না শেষ হয়। যতটুকু নিজের কাছে সঞ্চয় ছিল সেটা অল্প অল্প করে ছেলেকে দিতে থেকেছি। আর সেই সময়টা আমাকে 3টে মানুষ, পুজোর সময় ওই সময়টা 3টে মানুষ আমাকে আঁকড়ে ধরে রেখেছিল। একটা তোমরা জানো যে নূপুর, তোমাকে চেনো না, কোনোদিনই দেখোনি তোমরা। ও একজন ছিল, আপন ছিল, হিমানিদি ছিল, আরও একজন ছিল। মানে ওরা ছাড়া, ওরা ছিল বলে বোধহয় আমি দাঁড়াতে পেরেছি, ভরসা পেয়েছি। মানে 24টা ঘন্টা, মানে সারাদিনে সবাই আমাকে ফোন করছে, কি হলো না হলো সমস্ত কিছু। তার মধ্যে থেকে ছেলে যখন নভেম্বরে বসে গেল, তখন তো মানে অবস্থা খুবই কঠিন, মানে এতটা কঠিন অবস্থা গেছে যে আমি আজকে খাচ্ছি, কালকে কি খাবো আমি জানি না। হ্যাঁ, আমার হাজব্যান্ড চাকরি করতো, সবাই জানো চাকরি করতো, ডিএসপিতেই করতো, কিন্তু ওদের জব সাইডে চাকরি ছিল। আর আমার হাজব্যান্ড অনেক মানে বয়সেই ওই কাজটা পেয়েছিল, মাত্র 16 বছর ওইখানে কাজটা করেছে। তার মধ্যে ধর আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, মাধ্যমিক পর্যন্ত আমি ওকে ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করিয়েছি। মানে কি বলবো, মানে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না যে সেই অবস্থাটাতে যে আমরা যে বিশেষ এই 3টে মাস যখন মানে কি অবস্থাতে গেছে। তার মধ্যে থেকে ছেলের ডিপ্লোমার পরীক্ষা দেবে, ওদের রেজিস্ট্রেশন করতে যাচ্ছে। আমার ছেলেকে এখান থেকে বলছে হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না কিছু বুঝতে পারছি না। ওরা বলছে তোমাকে কলকাতায় গিয়ে করতে হবে, এখান থেকে খুলছেই না। আবার সেই ছেলেকে নিয়ে ওর বাবা একদিন সকালবেলা বেরিয়ে গেল, ওখানে যাওয়ার পর সল্টলেকে বোধহয় ওটা, সেখানে গেল, ওরাও কিছু করতে পারলো না। ওরা বলছে না কলেজকেই দেখো, কলেজেই গন্ডগোলটা হয়েছে কিছু। লাস্ট আমি বাধ্য হয়ে, তখন আমি যখন দেখছি যে কটা দিন পরেই মানে পরীক্ষা, তখন আমি গেছিলাম। তখন যাওয়ার পর যখন আমার ছেলেকে নিয়ে গেলাম, তখন দেখছে ও ফর্মটা ফিল আপই করেনি। যেহেতু ও ধরো অফিস করেছে আর কলেজ তো আর যায়নি, এবারে ও কি গন্ডগোল হয়েছিল ভগবান জানে সেদিনকে দিয়ে। তখন ওনারা বলছে যে তোমার রেজিস্ট্রেশন হবে কি করে, তোমার তো ফর্মই ফিল আপ হয়নি। তারপরে যাই হোক, কলেজ থেকেই ওটা আবার সমস্ত কিছু করে দিল। তো পরীক্ষা তো তোমাদের বললাম, পরীক্ষা চলছিল, আবার বোধহয় 2 তারিখে ভাইবা আছে একটা। মানে এই অবস্থাতে মানে ছেলের কলেজ আর এদিকে ওর কাজ, মানে সব দিক থেকে। তার মধ্যে তোমাদের বলেছিলাম আর এক জায়গায় চেষ্টা করছে। হ্যাঁ, মানে বলে না যে হঠাৎ একটা দমকা হাওয়া এসেছিল, এসে পড়ে মানে 5টা মাস আমাদের সমস্ত কিছু একদম স্তব্ধ করে দিয়েছিল, এরকম একটা অবস্থায় ছিলাম। তো আমার হাজব্যান্ড যেখানে কাজ করছিল সেখানেই আবার ঢুকেছে, ইএসপিতে, যেখানে যেই কোম্পানিটা আন্ডারে ছিল সেই কোম্পানির আন্ডারে অ্যাডভাইজার হিসাবে ঢুকেছে। সেটা হয়ে গেল, আজকে বোধহয় 28 তারিখ থেকে জয়েন করেছে ওখানে। তো ওদের 12 ঘন্টা ডিউটি, আগে যেমন 8 ঘন্টার ডিউটি ছিল, এখন ওদের 12 ঘন্টার ডিউটি, মর্নিং আর নাইট। তো এখন ওর নাইট চলছে, কালকে থেকে নাইট শুরু হয়েছে। আর ছেলের জন্য আমরা এদিক ওদিক অনেক ইন্টারভিউও দিয়েছে, কলকাতা থেকেও অনেকগুলো ইন্টারভিউ মোবাইলেও নিয়েছে, কল করে। তো আমরা হিরোতে যেহেতু আমাদের যাওয়া আসা ছিল, তো হিরোর ম্যানেজারের কাছে সমস্ত কিছু বলার পর হিরোর ম্যানেজারই ওখানে আর কি ওকে মানে জয়েন করিয়েছে। তো ও মোটামুটি হয়ে গেল, এই গত মঙ্গলবারে ও জয়েন করেছে, ওরও 7 দিন 8 দিন হয়ে গেল কাজ করছে। তো এই পরিস্থিতিতে গেছে, আমি বলে না দুঃসময়ে মানুষকে বোঝা যায় কে আছে তোমার পাশে কে নেই। তোমরা বলতে পারো যে হ্যাঁ তুমি কি ওষুধ খাওনি, এ খাওনি। আমি তোমরা জানো যে আমি একটা দিন ওষুধ বন্ধ করলে কিন্তু আমাকে ডক্টর সত্যজিৎ বোস বলেই দিয়েছে অ্যাসিটোন কোনো রকমভাবে যেন বন্ধ না হয়। অ্যাসিটোন কিন্তু একদিন বন্ধ করবে, তোমার কিন্তু দ্বিতীয় তৃতীয় দিন লাগবে না, তোমাকে হট করে মানে হার্ট ফেল করিয়ে দেবে। হ্যাঁ, ওষুধ খেয়েছি, আমার প্রায় 1,500 টাকার প্রায় ওষুধ আসে, আমার ওষুধ আসছে, ওষুধ খাচ্ছি। কেউ একজন বলে না যার কেউ নেই ভগবান আছে, হয়তো ভগবান বলেই একজন এসছে, সে আমার জন্য সব কিছু, তোমাদেরকে আমি ওপেন করে বলতে পারছি না। সে আমার জন্য প্রচুর লড়াই করেছে, আমাদের ফ্যামিলির জন্য প্রচুর লড়াই করেছে। ওষুধ খাচ্ছি,
ওষুধ খেয়ে সুস্থ, কিন্তু হ্যাঁ ওষুধে সুস্থ থাকা যায় না। ওষুধটা খাওয়া হচ্ছে মানে আমি ঠিক আছি, ভেতরে কলকবজাগুলো ঠিক আছে, কিন্তু মানসিক যে প্রেশার, মানসিক যে কি গেছে। এই নূপুর প্রত্যেক দিন 2-3বার করে আমাকে ফোন করেছে, তার মধ্যে থেকে ওদের বাড়িতেও তোমরা জানো যে ওর ভাইয়ের ছেলেটা হঠাৎ করেই অষ্টমীর দিন মারা গেছে, সেটাও তোমরা জানো। তখন ওরও পরিস্থিতি সেরকমভাবেই রয়েছে ও, কিন্তু তবুও প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ফোন করেছে। হ্যাঁ আপন লাস্টের দিকে এরকম অবস্থা হয়ে গেলো, মেয়ের বিয়ে ছিল, তার মধ্যে থেকেও আপনদের একটা বিশাল বড় ঝড় চলে এসছে, মানে মেয়ের বিয়ের 15-20 দিনের মধ্যে ওদের বাড়িতেও একটা বিশাল ঝড় নেমেছে, এখনও হায়দ্রাবাদে আছে, সেটা নিয়ে আমি তোমাদের এখন কিছু বলবো না। যাই হোক, আশা করি সবাই, আমি যেমন ওভারকাম করে উঠতে পেরেছি সবাই ওভারকাম করে উঠতে পারবে। তো এই পরিস্থিতির জন্যই আমি ভিডিও দিচ্ছিলাম না। অনেককে তোমরা আমাকে মেসেঞ্জারে বলো, ইনস্টাগ্রামে বলো, অনেকে যাদের সাথে আমি ইনস্টাগ্রামে বা মেসেঞ্জারে জুড়ে আছো, তারা অনেকে ওখানেও ইয়ে করেছো, কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে, কি মানে কাউকে বলিনি, খালি ওদের দুজনের কাজ হবার পর আমার ননদ জানতো, ননদ মানে প্রায় সপ্তাহে 2-3বার করে ফোন করছে, ফোন করে জেনেছে, আর ওর দাদার সাথেও কথা বলেছে। আর নূপুর আর আপন এরা তো জানোই, ধরো ওরাই জানতো, কিন্তু 7 দিন আমি কাউকেই কিছু বলিনি। আমি বললাম জয়েন করুক, তারপরেই আমি সবাইকে সব কিছুটা বলবো। তো সেই জন্যই আমি আর তোমাদেরকে সেইভাবে ভিডিও করছিলাম না। তো আমি বললাম এই বছরটা যেমন হয়তো একটু ভালো, হয়তো লাস্টটা মানে যতটা ভুগিয়েছে 6টা মাস, সেই 6টা মাসের ভোগান্তিটা বোধহয় অনেকটা মুখে হাসি নিয়ে লাস্ট মানে 31 তারিখ আমার শেষ হয়েছে। সেই জন্য আমি ঠিকই করেছিলাম 31 তারিখে এই ভিডিওটা করে তোমাদের কাছে পোস্ট করব, তোমাদেরকে জানাবো। হ্যাঁ আরেকজন জানতো, আমার একজন সাবস্ক্রাইবার বাংলাদেশে থাকে, রওনাক বলে, ও সেদিনকেই আর কি হজ করতে যাবে। ও 6:30টার সময় ওর ফ্লাইট ছিল, ওটা আমাকে আগের থেকেই বলেছিল, ও আগে থেকে ব্লগে বলেনি। আর ওর ব্লগ যদি কেউ দেখে থাকো, আমার যারা সাবস্ক্রাইবার তারা জানবে, ওর ব্লগে কিন্তু মাঝে মধ্যেই আমার নাম করতো, সবাই দোয়া করো যাতে দিদি ভালো থাকে বা দিদি সুস্থ থাকে বলতো। ও সেদিনই হজ করতে যাবে, আমি জানি যে ওর সাথে আর কন্ট্যাক্ট করতে পারবো কিনা আমি জানি না, আর ও আগেই বলে দিয়েছিল দিদি কন্ট্যাক্ট করতে পারবো কিনা জানি না ওখানে চলে গেলে পরে। তো সেই জন্য ওকে আমি সকালবেলায় খবরটা ওকে দিয়ে দিয়েছিলাম মেসেঞ্জারে। তো খুব খুব খুশি হয়েছে, বলছে আমি হজে যাচ্ছি আর তুমি একটা এত ভালো একটা খবর দিলে, মানে খুব আনন্দ পেয়েছে। বলেছে আমি এসে তারপর তোমার সাথে আবার কন্ট্যাক্ট করে কথা বলছি। এরকম অনেক সাবস্ক্রাইবার হয়েছে, অনেক সাবস্ক্রাইবার আমাকে ইনস্টাগ্রামে বলো, ইয়েতে বলো, মেসেঞ্জারে বলো, বলছে সবাই। তো এই সব কারণের জন্য মানে আমার মুখের হাসিটা যেন চলে গেছিল, মানে এমন পরিস্থিতিতে আমি পড়ে গেছিলাম যে দুটো মানুষের কাজ নেই একটা ফ্যামিলিতে। আর আমার হাজব্যান্ড যে কাজটা করতো ওটা সেরকমই একটা কাজ ছিল যে সেখান থেকে আমি যে কিছু করব বা একটা বিশাল কিছু হবে সেরকম ছিল না, যার জন্য আমরা বেশি চিন্তা করছিলাম। তো আর কারখানাটাও আগের থেকেই চেষ্টা করছিল, তারপরে তো ওপরওয়ালা আছেই, তার ইয়েটাই হয়তো লেগেছে। তো এই সব কারণে, তবে হ্যাঁ আমি অনেক কষ্ট পেয়েছি, অনেকের কাছে অনেক কথা শুনেছি, অনেকে অনেক কিছুই বলেছে। তো ঠিক আছে, তখন মনে হয়েছিল এক এক সময় মনে হতো যে আমি বোধহয় হেরে গেলাম, তখন মনে হতো আমি বোধহয় হেরে গেলাম। তারপরে আবার ঠাকুরের উপর বিশ্বাস ভরসা কিচ্ছু ছিল না। আমি পুজো দিতে যেতাম, খালি কোনো রকমের জল মিষ্টিটা দিয়ে ঠাকুরকে ধূপকাঠিটা ধরিয়ে আমি রেখে দিতাম। আমি বললাম না কি 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 আমি তো কোনো অন্যায় করিনি। আর আমার ছেলে তো মানে সত্যি কথায় 100টাতে বোধহয় একটা পাওয়া যায় এইরকম ছেলে। তোমরা দেখো আমার ছেলে না খাওয়ার দিকে যোগ যে না আমাকে দিতেই হবে, মা বাবার কষ্ট তো আমি কেন সহ্য করবো বা কিছু। এমনও দিন যায় ওকে আমি মানে 20 টাকা দিয়ে বলে দিতাম যে তুই কিন্তু এর মধ্যেই যা হোক খাবি, কারণ আমার পয়সা নেই। এখনো পর্যন্ত আমার বাধ্য ছেলে, এইটুকুন আমি বলতে পারি। এবার পরে কি হবে জানি না, তবে এখন বড় হচ্ছে, একটু বন্ধুরা কেউ পিকনিক করতে গেলে ওর তখন মন খারাপ হয়, সবাই পিকনিক করতে যাচ্ছে। এমনিতে তো আমরা ধরো আমি কোথাও ঘুরতে যাই না, আর আমি ঘরেই ম্যাক্সিমামটা আমি ঘরেই থাকি। খুব ডাক্তার দেখাতে গেলে হয়তো কলকাতায় যাওয়া হয়, না হলে আমি সেরকম কোথাও ঘুরতেও যাই না কিছু। তো এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে যে কিভাবে আমি 5টা মাস লড়াই করলাম, আর লড়াইয়ের ফলটা নিশ্চয়ই ভালো হয়েছে। তোমাদেরকেও খবরটা দেবো বলেই অপেক্ষা করছিলাম আমি, যে না তোমাদেরকে আমি সবটাই জানাবো, কিন্তু এড করি কটা দিন পরে। তো আজকে সবটাই তোমাদের জানালাম।
আশা করি তোমরাও সব কিছু শুনলে কি ব্যাপার এক এক সময়। এখনো পর্যন্ত আজকে দুপুরবেলাও শুয়ে শুয়ে যখন আমি চিন্তা করছিলাম যে একটা সপ্তাহ মানে আমি আগে কি চিন্তা করছিলাম, মানে হাজব্যান্ডের কাজটা আজ শুনছি হবে, কাল শুনছি হবে না, এই রকম পরিস্থিতিতে হয়ে গেছিল। তো আজকেও সকালবেলায় মানে দুপুরবেলায় শুয়ে শুয়ে আমার চোখ দিয়ে মানে চিন্তা করতে করতে নিজের চোখেই জল চলে আসছে যে কি পরিস্থিতিতে আমি পড়েছিলাম। জানি না উঠতে পারবো কিনা ভেবেছিলাম। তো যাই হোক, এখন ঠাকুরের কাছে একটা অশেষ কৃপা যে আমার এত বড় একটা ইয়ে করে দিল। আর দুজনের শরীরটা ঠিক থাকুক, আমি খালি একটাই কথা বলছি যে আমার ছেলেও ধরো একদমই বাচ্চা, 21 বছর বয়সে ও কাজ করছে, করতে হবে, কারণ ওকে পড়ানোই হয়েছিল ওইভাবে যে এটা পড়লেই তোর সুবিধা হবে। তারপরে যাই হোক, ওটা তো ফিটার থেকে চেঞ্জ করে ও এইটিসি নিয়েই পড়ছে। আশা করি সবটাই ঠিক হবে। আমি কষ্ট করছি, আমি সবসময় ছেলেকে বলছি আমি কষ্ট করেছি কিন্তু তোকে যেন কষ্ট করতে না হয়, তুই যেন অনেক বড় হোস। তো দেখা যাক কি হয়। চলো, এটা জানাবার জন্যই ভিডিওটা অন করলাম, ভিডিওটা পোস্ট করছি। আর হ্যাঁ, তোমাদের কাছে অনেক অনেক কিছু বলার আছে, সেটা আজকে বলছি না, আমার ভিডিও সংক্রান্ত নিয়েই। সেটা আমি তোমাদেরকে আমার ব্লগ ভিডিও যখন যাবে তখন তোমাদেরকে সবটাই বলবো। তবে হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু থাকে। একটা ভিডিও খালি মোবাইল নিয়ে ভিডিও করলাম সেটা নয়, তারপরে এডিটিং বলো, কোথায় কাটবো, কোথায় দেবো, অনেকটাই থাকে। তাই আমি বলছি তোমাদেরকে, যারা সাবস্ক্রাইব না করে দেখছো ভিডিওটা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। অনেক ভিউয়ার্স আছো আমার সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, তো সেই জন্যই আমি বললাম কথাটা। চলো, আজকের মতো রাখছি ভিডিওটা। আমি এখনই পোস্ট করব, আজকে অবশ্য ভিডিও করছি, কালকে